হে হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। অনলি জাপানিজের আরেকটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম। তো টোকিও রিভেঞ্জার্স এর আজকের পর্বের শুরুতে আমাদের মিৎসুয়ার মৃত্যুর পরবর্তী অনুষ্ঠান দেখানো হয়, কিন্তু তাকেমিচির বিশ্বাসই হচ্ছে না মিৎসুয়া মারা গিয়েছে। এটা কিভাবে হতে পারে? আর বাইরে এসে তাকেমিচি যখন মোবাইল সার্চ করে তখন তাকেমিচি জানতে পারে যে মিৎসুয়ার মৃত্যুর নিউজটা পেপারে ছাপা হয়েছে, কেউ তাকে খুন করেছে। আর তখন তাকেমিচি হেনাতার নিউজও চেক করে এবং হেনাতারও সেম নিউজ দেখতে পায় যে হেনাতার গাড়ি অ্যাক্সিডেন্টে মৃত্যু হয়েছে। চিন্তা করো তাহলে কি চেঞ্জটা করতে পেরেছে। তাকেমিচি পাগল হয়ে যায় এবং কান্না করতে করতে দৌড়াতে থাকে এবং সে অনেক বেশি চিন্তিত ছিল আর ভাবে এসব কিভাবে হতে পারে, কিছুই চেঞ্জ হয় না, আমি কাউকে বাঁচাতে পারলাম না। তো তাকেমিচি দৌড়াতে দৌড়াতে নিচে পড়ে যায় আর সে এটাই ভাবে এখন আমি কি করব। আর সে যখন নিচে তাকায় তখন তার পকেট থেকে একটা চাবি পড়ে আর এটা তার অ্যাপার্টমেন্টের চাবি, যে অ্যাপার্টমেন্টে সে আগে থাকতো। তো আমরা ভেবেছিলাম তাকেমিচি বর্তমান লাইফে হয়তো অনেক লাক্সারি জীবনযাপন করছে বা অনেক বড় লোক, বাট এই টাইম লাইনে সে সেই আগের গরিব জীবনেই রয়েছে। তো যাই হোক, সে যখন তার আগের অ্যাপার্টমেন্টের ভেতরে যায় সে চিনতে পারে এটাই তো আমার সে আগের বাসা, কোনো সন্দেহ নেই। আর এরপর সে যখন জানালা খুলে আর যখন টেবিলে যায় তখন সেই ছবিটা দেখতে পায় যেটা তাকেমিচি অতীত থেকে আসার আগে তুলেছিল, একটা গ্রুপ ফটো। আর তখনই সেখানে নাওটো আসার বলে আমি তোমাকে সব জায়গায় খুঁজেছি, আমার স্মৃতি আবার চেঞ্জ হয়ে গিয়েছে, আমার কাছে মনে হচ্ছিল তুমি এখানে চলে এসেছো। আর এদিকে তাকেমিচি নাওটোকে জিজ্ঞাসা করে এগুলো কি হচ্ছে। নাওটো বলে দেখো তাকেমিচি, আজ অব্দি তুমি অনেকবার টাইম ট্রাভেল করেছো আমার বোনকে বাঁচানোর জন্য, কিন্তু আমি শুধুমাত্র তোমাকে একটা কথাই বলবো, এইবার যে তুমি অতীতে গিয়েছিলে এই টাইমলাইনটা সবচেয়ে বেশি অনর্থক ছিল, সবচেয়ে ডেঞ্জারাস ছিল। আমার বোনকেও বাঁচাতে পারলাম না, প্লাস টোকিও মানজির যত বড় বড় মেম্বার ছিল তারাও মার্ডার হয়েছে। আর তখন তাকেমিচি বলে কি? তখন নাওটো বলে হ্যাঁ, চিফুকে গুলি করে হত্যা করা হয়েছে, হাকাই শিবাকে আগুনের জ্বলে মারা হয়েছে, মিৎসুয়াকে মেরে ফেলা হয়েছে, ড্রাকেনকেও চাকু মেরে ফেলা হয়েছে এবং গ্যাং এর বাকি যে মেম্বাররা ছিল তাদেরকেও খুন করা হয়েছে, এমনকি কিসাকিকেও খুন করা হয়েছে। আর তখন তাকেমিচি বলে কি সবাই মারা গিয়েছে? মাইকিও কি খুন হয়েছে? নাওটো তখন বলে দেখো তাকেমিচি, এখন আমি যেটা বলবো তুমি নিজেকে জাস্ট সামলে নিও, অনেক শক্ত করে নিও, তাহলে আমি বলবো এই সবগুলো খুন যে করেছে সেটা হচ্ছে মাইকি। তো এই কথা শুনে শুধুমাত্র তাকেমিচি না, আমরা সবাই কনফিউজড হয়ে যাই, বলে তুমি ফালতু বলছো, তুমি মজা করছো, এমনটা হতেই পারে না, মাইকি কখনোই ওদের মারবে না। নাওটো তখন বলে হ্যাঁ, সত্যটা আমারও জানার প্রয়োজন আর আমি তাই চাই মাইকির সাথে কথা বলতে, আর এই কাজটা একমাত্র তুমিই করতে পারো, কারণ টোমান গ্যাং এর একমাত্র তুমি এখনো বেঁচে রয়েছো, তুমিই পারো ওর সাথে কথা বলতে। তাকেমিচি বলে আমি যে মাইকিকে চিনি সে কোনোভাবেই কাউকে মারবে না। তাকেমিচি তারপর নাওটোকে জিজ্ঞাসা করে তুমি কি একদম কনফার্ম যে মাইকি ওদেরকে মেরেছে? নাওটো তখন বলে আচ্ছা আমাকে একটা কথা বলো তো, লাস্ট টাইম তুমি যখন টাইম ট্রাভেল করেছিলে তুমি কি এমন কিছু করেছো যা তোমার মনে আছে তার জন্য এই সবকিছু চেঞ্জ হতে পারে? তুমি কি মাইকির ব্যাপারে এমন কিছু জানতে পেরেছিলে যার কারণে এসব হতে পারে? তুমি দেখো অতীতে তুমি এমন একটা ভুল করে এসেছো তার কারণে কিন্তু এত বড় একটা পরিবর্তন হয়েছে। আর তখন তাকেমিচি বলে কি আমি কি করেছি? তুমি কি বলতে চাও? আমি সবকিছু বরবাদ করে দিয়েছি, অতীতে আমি দুজনের সাথে এমন ভাবে ফাইট করেছি, আমি ব্ল্যাক ড্রাগনকে হারিয়েছি, আমি কিসাকিকে টোমান থেকে বের করে দিয়েছি, সবকিছু পারফেক্ট ছিল, এখানে আমার ভুল কি থাকতে পারে? হ্যাঁ, একটা ভুল হতে পারে, আমি সবকিছু মাইকের উপর ছেড়ে দিয়ে চলে এসেছিলাম আর তারপর আমি একটা ছবিও তুলে নিয়ে এসেছি। তো নাওটো তখন বলে ছবিটা তুমি কোথায় পেলে? আর তখন নাওটো টেবিলে তাকিয়ে দেখে সেখানে একটা চিঠি রাখা রয়েছে আর তারপর সে চিঠিটা হাতে নেয় আর দেখে সেখানে ফিলিপিনের স্টাম্প লাগানো রয়েছে। আর সে চিঠি খুলে দেখতে পায় আমার সাথে তুমি 20 জানুয়ারি দেখা করবে, সেই জায়গায় দেখা করবে যে জায়গায় দেখা করার কথা আমি বলেছিলাম। তো নাওটো ভাবতে থাকে এই কথাটা, এই চিঠিটা কে পাঠাতে পারে, কিন্তু তাকেমিচি যখন একটু চিন্তা করে যে হাতের লেখাটা কার হতে পারে, আর তখন সে টেবিলের সামনে ওই বাইকের চাবিটাও দেখতে পায় যেটা মাইকি ওর জন্য বানিয়েছিল, মানে সেই CB250 বাইকটা। এবং মাইকি বলেছিল এই বাইকের পার্টস মাইকির বড় ভাই ফিলিপিনের একটা পরিত্যক্ত বিল্ডিং থেকে পেয়েছিল। তো তাকেমিচি বুঝতে পারে এই চিঠিটা মাইকি পাঠিয়েছে। আর তারপর নাওটো আর তাকেমিচি ফিলিপাইনে যায় যেখানে মাইকি ওদেরকে যেতে বলেছে, এবং সিরিয়াসলি খুব শীঘ্রই আমি হয়তো ফিলিপিনে যাব, এটা কিন্তু সিক্রেট, কাউকে বলো না। তো যাই হোক, সেখানে গিয়ে তারা দেখতে পায় জায়গাটা অনেক বড় আর এর জন্য তারা মাইকিকে খুঁজতে খুঁজতে আলাদা হয়ে যায়। আর মাইকিকে নিয়ে অনেক কিছু ভাবতে থাকে যে মাইকির সাথে এখন আমি কিভাবে দেখা করব, মাইকি কি আগের মতোই আছে না ভয়ঙ্কর হয়ে গিয়েছে, ও যদি সত্যি মার্ডার করে থাকে তাহলে তো আমার নিজের জীবনও ঝুঁকির মধ্যে রয়েছে, আমি ওর সাথে কোন মুখে কিভাবে কথা বলবো, আমার কি এখানে আসা উচিত হয়েছে? আর যে মাইকির সাথে আমার দেখা হতে চলেছে ওকে তো আমি চিনিও না, আমার কি এখান থেকে চলে যাওয়া উচিত? কিন্তু যখন ওর পেছনে ঘুরে তখন একটা রুমে ও বাইকের অনেক ভাঙা অংশ দেখতে পায়, বাইকের পার্টস পড়ে রয়েছে এবং ভেতরে যখন যায় ও খুশি হয় এবং ভাবে মাইকি তাহলে এই জায়গার কথাই বলেছিল, এখান থেকেই CB250 গাড়িটার ইঞ্জিনও পেয়েছিল। তো এটা দেখে তাকেমিচি ইমোশনাল হয়ে যায়, কারণ এই জায়গার ব্যাপারও খালি শুনেছিল কিন্তু আজকে প্রথমবার দেখলো। আর তখনই সাইডে মাইকি ওকে ডাক দেয় আর মাইকির লুক দেখেও তো পুরো অবাক হয়ে যায়, এটা দেখতে অনেকটা তোমার ওই যে অ্যাটাক অন টাইটানের যে লিভার ছিল ওর মতো দেখতে। তো যাই হোক, তাকেমিচি তখন বলে আমি যখন মাইকিকে প্রথম দেখে ওর চোখ দেখে বুঝতে পেরেছি এটা আগেরই মাইকি, ওর ভেতর কোনো চেঞ্জ আসেনি। তো তাকেমিচি এখানে অনেক ইমোশনাল হয়ে যায়, বাচ্চাদের মতো কান্না শুরু করে। বাট মাইকি বলে ও আচ্ছা, তুমি এখনো ছোট বাচ্চাদের মতো কান্না করো, দেখো যখন আমি এখানে এসেছি তখন আমার বড় ভাইয়ের সকল
স্মৃতি আমার মাথায় চলে এসেছে আর আমি অন্যরকম ফিল করছিলাম। আর আমার ছোটবেলার কথা মনে পড়ছিল, যখন আমি একসাথে তার সাথে খেলেছি, হেসেছি, কেঁদেছি, কিভাবে টোমান ধীরে ধীরে এগিয়েছে। তো এখানে তাকেমিচি যখন মাইকির কথা শুনছিল তখন ওরও ভালো লাগে যে এটা সেই মাইকি হতে পারে না যে সবাইকে মেরেছে, এটা হতেই পারে না। টোমানের লিডার মাইকি ফালতু কারণে কাউকে কখনোই মারতে পারে না। কিন্তু তখন মাইকি বলে টোমান বদলে গিয়েছে, তুমি জানো? তাকেমিচিকে তখন বলে ও, তুমি টোমান কেন ছেড়ে দিয়েছিলে? আমি সবসময় চেয়েছিলাম তাকেমিচি তুমি সবসময় আমার সাথে থাকো, আমার বড় ভাইয়ের মতো আমাকে বকাঝকা করো, আমাকে সবসময় সঠিক পথে রাখো। আমি যত পর্যন্ত তোমাকে ছাড়া একা সামলাতে পেরেছি আমি পেরেছি, কিন্তু বেশি সময়ের জন্য আমি সামলাতে পারিনি, আমি আমার উপর কন্ট্রোল হারিয়ে ফেলেছি। আর তুমি যখন আমাকে ছেড়ে টোমান ছেড়ে চলে গিয়েছো তখন ড্রাকেন আমাকে আটকিয়েছিল এবং বলেছিল। আর এরপর আমাদের পূর্বের দৃশ্যে নিয়ে যাওয়া হয়, আমরা দেখি ড্রাকেন মাইকিকে বলে প্লিজ এমনটা করো না। আর সাইড থেকে মিটশো আসে এবং বলে আমিও ড্রাকেনের সাথে রয়েছি, কারণ যে পথে টোমান এগুচ্ছে তাকেমিচি তার যোগ্য নয়। আর তারপর ড্রাকেন আর মিটশো দুজনে মাইকের সামনে বসে পড়ে, কারণ মাইকির সামনে যদি দাঁড়িয়ে কথা বলে বিষয়টা খারাপ দেখা যায় এবং মনে হয় যে মাইকি করে অর্ডার করছে। তো ড্রাকেন বলে তুমি যে রাস্তা বেছে নিয়েছো ওটা হিংসার রাস্তা, ওই রাস্তা অনেক মারকাট হবে আর তাকেমিচি এটা হ্যান্ডেল করতে পারবে না। আর মিটশো তখন বলে আমি তোমার উপর পুরোপুরি ভরসা করি মাইকি, তোমার জন্য আমি জীবন বাজিয়ে রাখতে পারি। আর এর সাথে মিটশো আরো বলে তাকেমিচির আমাদের উপর অনেক করুণা রয়েছে, আমি চাই না তাকেমিচি আমাদের মতো খারাপ হয়ে যাক। ড্রাকনও তাই বলে ওকে এসব থেকে দূরে থাকতে দাও। আর এগুলো শুনে তাকেমিচি বলে ওরা এগুলো বলেছে? মাইকি বলে হ্যাঁ, ওরা দুজন হয়তো বেশ ছিল, কিন্তু আমি এ কারণে ওদের দুজনকে মেরে ফেলেছি। তাকেমিচি তখন বলে টোমান এখন আর আগের মতো নাই না, গ্যাং এর যত লোক ছিল সবাইকে তুমি মেরে ফেলেছো। মাইকি বলে হ্যাঁ, আর এর জন্য আমি তোমার কাছে একটা লাস্ট চাওয়া চাই, তুমি এখন এই সবকিছু শেষ করে দাও। আর এরপর মাইকি করে কি তার পকেট থেকে একটা পিস্তল বের করে আর তাকেমিচির দিকে ছুড়ে দেয় এবং বলে আমাকে মেরে ফেলো, প্লিজ মেরে ফেলো, তাহলে একেবারে সবকিছু শেষ হয়ে যাবে। কিন্তু তাকেমিচি তো মাইকিকে মারতে পারবে না, ও অনেক ইমোশনাল হয়ে যায়। তাছাড়াও মাত্রই ফিউচার এসেছে এবং এই সবকিছু ওর কাছে এখন গল্পের মতো লাগছে, ওর বিশ্বাসই হচ্ছে না যে মাইকি সবাইকে মেরে ফেলেছে। আর তখন তাকেমিচি বলে আমি শুধুমাত্র তোমাকে দেখতে চেয়েছিলাম, তোমার সাথে দেখা করতে আমি এসেছি। মাইকি তখন বলে হাকাইও মরার আগে এই কথাই বলেছিল। আর এরপর আমাদের আবারও আগের দৃশ্য দেখানো হয়, যখন মাইকি হাকাইকে মারবে তখন হাকাই বলেছিল আমি চেয়েছিলাম আমরা একসাথে শেষবারের মতো তাকেমিচির সাথে দেখা করব। আর তখন মাইকি বলেছিল একটা স্বপ্ন পূরণ করা অনেক কঠিন হয়ে থাকে, আমি জানি না কিভাবে কি হয়েছে, আমি যখন প্রথম কাউকে খুন করেছিলাম আমার ভেতরে কোনো ফিল হয়নি। আর এরপর আমি বুঝতে পারি জীবনে যত সমস্যায় থাকুক না কেন আমরা ওই সব মানুষদের মেরে সব প্রবলেম সলভ করতে পারি। আর তখন আমার কাছে মনে হয়েছে আমার রাস্তায় যে বাধা হয়ে দাঁড়াবে আমি তাকে জানে মেরে ফেলবো। তো এই কথা শুনে তাকেমিচির অনেক রাগ হয় এবং সে মাইকির কাছে এসে বলে তুমি চেঞ্জ হওনি, তুমি এখন আগের মতো রয়েছো, বুঝেছো? কিছুই চেঞ্জ হয়নি, আমরা এখনো সবকিছু ঠিক করতে পারি। তাকেমিচি মাইকিকে এখানে আটকানোর চেষ্টা করে এবং বলে এমনটা করো না, অনেক ফোর্স করতে শুরু করে মাইকিকে। কিন্তু মাইকি তখন করে কি তাকেমিচিকে তোলে নিচে ফেলে দেয় এবং পিস্তল বের করে তাকেমিচির মাথায় গান পয়েন্ট করে। আর মাইকি তখন বলে তাকেমিচি তুমি কি বুঝতে পারছো না? তো এরপর মাইকি যখন তাকেমিচির চোখের দিকে তাকায় তখন মাইকির চিফুর দৃশ্য মনে পড়ে। আর তখন আমাদের আগের দৃশ্য দেখানো হয়, মাইকি যখন চিফুকে গুলি করার জন্য সামনে দাঁড়িয়েছিল চিফুকে সে জিজ্ঞাসা করেছিল তুমি কি শেষবারের মতো আমাকে কিছু বলতে চাও? চিফু বলেছিল তাকেমিচি অবশ্যই তোমাকে ভবিষ্যতে খুঁজতে আসবে, ও যখন তোমাকে খুঁজে পাবে দেখবে ও আগের মতো রয়েছে যেমনটাও সবসময় ছিল। আর ওকে দেখে তোমার মনে হবে যেন ও টাইম ট্রাভেল করে অতীতে গিয়েছিল, তুমি ওর চোখটা জাস্ট ভালো করে দেখবে। আর আমরা কিন্তু জানি একমাত্র চিফুই এই রহস্যটা জানে যে তাকেমিচি টাইম ট্রাভেল করতে পারে। তো যাই হোক এখানে চিফু আরো বলেছিল তাকেমিচির চোখ কখনো মিথ্যা বলতে পারে না, তুমি ওর উপর প্লিজ ভরসা করো। কিন্তু তারপরও মাইকি চিফুকে মেরে ফেলেছিল। তো এরপর আবারও দৃশ্যের পরিবর্তন হয়, বর্তমানে আসে মাইকি অনেক কান্না করতে শুরু করে এবং বলে তুমি আমাকে এভাবে দেখো না তাকেমিচি, পিস্তলটা নাও, আমাকে গুলি করো, হয় তুমি আমাকে মারো নয়তো নিজে মরে যাও। তো এরপর মাইকি যখন তাকেমিচিকে গুলি করার জন্য পুরোপুরি রেডি হয়ে যায় তখনই সাইড থেকে একটা গুলি এসে তার লাগে। আর আমরা দেখতে পাই নাউটো এখানে চলে এসেছে আর সে তাকেমিচিকে মাইকের হাত থেকে বাঁচিয়ে নেয়। আর নাউটো জিজ্ঞাসা করে তুমি কি ঠিক আছো তাকেমিচি? কিন্তু তাকেমিচি এর উত্তর না দিয়ে মাইকির মাথা নিজের হাতে তুলে নেয় এবং জোরে জোরে চিৎকার করতে থাকে। আর এদিকে মাইকি নাউটোর প্রতি কৃতজ্ঞতা জানায় কারণ সে তাকে গুলি করেছে, কারণ তার কাছে মনে হয়েছিল তাকেমিচি কখনোই মাইকিকে গুলি করতে পারতো না। তো যাই হোক সবকিছু এখন শেষ। আর এরপর মাইকি বলে আমার জীবন একটা অহতুক ছিল, ফালতু ছিল। তাকেমিচি বলে খবরদার এরকম কথা বলবে না, আমি সবকিছু চেঞ্জ করতে পারবো, আমি আবার অতীতে যাব, আমি আবার অতীতে গিয়ে সবকিছু ঠিক করে আসবো, যাই হোক না কেন আমার জীবন বাঁচিয়ে রাখবো যাতে এরকম ফিউচার আমাদের আর না হয়। আমি ওয়াদা করছি আমি কখনোই হার মানবো না, প্লিজ তুমি এমন কথা বলবে না। মাইকি তখন বলে তোমার কথা শুনে আমার অনেক ভালো লেগেছে, হয়তো এই সবকিছু মিথ্যা কিন্তু তারপর অনেক খুশি লাগছে। আর তারপর মাইকি বলে তাকেমিচি তোমার হাত অনেক গরম। আর তখনই মাইকির মৃত্যু হয়ে যায়। সিরিয়াসলি ভাই এটা কি সিরিজ, কই থেকে কই যায়। তো যাই হোক তাকেমিচি তখন মনে করে যে মাইকির সাথে ওর যখন প্রথম দেখা হয়েছিল সে তাকেমিচিকে তার বন্ধু বানিয়ে নিয়েছিল, সব মুহূর্ত মনে করে। আর এরপর সে অনেক সিরিয়াস হয়ে যায় এবং তাকেমিচির চোখে আমার অনেক রাগ দেখতে পাই এবং সে ঠিক করে সে আবারও অতীতে যাবে এবং এবার সবকিছু সে ভালো মতো পুরোপুরি চেঞ্জ করে নিয়ে আসবে। আর এখানেই টোকিও রিভেঞ্জার্স এর সিজন 2 12 এপিসোডটা শেষ হয়ে যায়। তো যাই হোক আমি অনেক শুনেছি যে টোকিও রিভেঞ্জার্স এর হিউজ ফ্যান ফলোয়ার রয়েছে, আজকে বুঝলাম যে কেন টোকিও রিভেঞ্জার্স এর এত হিউজ ফ্যান ফলোয়ার। সিরিয়াসলি এটা
জাস্ট একটা এনিমি নয়, জাস্ট একটা কাল্পনিক এনিমি নয়, এটা জাস্ট একটা ইমোশন ভাই, সিরিয়াসলি। আর শুধুমাত্র এটা না, বলো আমরা আজ পর্যন্ত যে কয়টা এনিমি এক্সপ্লেন করেছি, কোন এনিমিটা খারাপ ছিল? তোমরা হুদাই একটার সাথে আরেকটার তুলনা করে ঝগড়া করো, হুদাই একটার সাথে আরেকটা ক্যারেক্টারে ঝগড়া করো ভাই। প্রত্যেকটা এনিমির প্লট, প্রত্যেকটা এনিমির ক্যারেক্টার ডেভেলপমেন্ট সম্পূর্ণ ভিন্ন 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 স্বাদ অফার করে। তো যাই হোক, টোকিও রিভেঞ্জার্স অ্যাকচুয়ালি অন্যরকম একটা এনিমি ছিল, ভিন্ন ধরনের একটা স্বাদ দিয়েছে। এবং আমার দুঃখ যে কেন আমি 1 বছর আগে এটা এক্সপ্লেন করলাম না। আর লাস্টে আরেকটা কথা বলি, থাক না বলাই ভালো। মানে আমি আসলে জুজুৎসু কাইজেন নিয়ে বলতে চাচ্ছিলাম। ঘটনা হয়েছে কি, নতুন যখন একটা এনিমি আসে তখন পুরনো যারা এনিমি লাভার থাকে তাদের কাছে ওই নতুন এনিমিটাকে গ্রহণ করা অনেক বেশি কষ্টের হয়ে যায়। যেমন দেখো, আমরা হয়তো নিউ এনিমি লাভার, কিন্তু 5 বছর পরে আমরা কিন্তু পুরনো এনিমি লাভার হয়ে যাবো। 5 বছর পরে আরো অনেক বেস্ট এনিমি আসবে, কিন্তু আমাদের মনে কিন্তু ইমোশন হিসেবে এগুলোই থাকবে যেগুলো আমাদের ফার্স্ট এনিমি গুলো ছিল। তখন আমরা আবার ওই নতুন এনিমি লাভারদের সাথে টক্সিক গিরি করবো। খুবই স্বাভাবিক একটা ব্যাপার। তো অনেকে দুঃখ করে যে জুজুৎসু কাইজেন কিভাবে নাম্বার 1 হলো অ্যাটাক অন টাইটানকে ফেলে। তো আমি তোমাকে এখানে একটা লজিক দেখাই। অ্যাটাক অন টাইটান ফার্স্ট এসেছিল হচ্ছে 2013 সালে, আজকে 2024 সাল চলে। তো 2013 সালে কিন্তু আমরা অ্যাটাক অন টাইটান সম্পর্কে আমরা যারা নিউ এনিমি লাভার তারা জানতাম না। তো ওই সময় যখন অ্যাটাক অন টাইটান বেরিয়েছিল, ওইটা কিন্তু 2013 সালের যে এনিমি লাভাররা ছিল তাদের কাছে ইমোশন ছিল। এবং এটা লাস্ট এপিসোডটা বেরিয়েছে মাত্র কয়েকদিন আগে। তো এই দীর্ঘ যে 10 বছর গিয়েছে, এই দীর্ঘ 10 বছরে কিন্তু আরো নতুন অনেক এনিমি লাভার এসেছে এবং অনেক এনিমি লাভার কিন্তু নতুন নতুন অনেক এনিমির ফ্যান হয়েছে। তো অ্যাটাক অন টাইটান কিন্তু অ্যাটাক অন টাইটানের মতো খুবই লিজেন্ডারি একটা এনিমি এবং সে তার মতো অনেক অ্যাওয়ার্ড জিতে নিয়েছে। কিন্তু জুজুৎসু কাইজেন এসেছে 2-3 বছর, মানে নতুন করে যে নিউ এনিমি লাভার গুলো এসেছে তারা কিন্তু জুজুৎসু কাইজেন দিয়ে তাদের ইমোশন দিয়ে শুরু করেছে। জুজুৎসু কাইজেনের মাত্র 2টো সিজন বেরিয়েছে এবং 2টো সিজনের কিন্তু যথেষ্ট এন্টারটেইন আমাদের করেছে। তো হয়েছে কি, নতুন যে এনিমি লাভার, মনে করো যে পুরো পৃথিবীতে কমপক্ষে 50 লাখ নতুন এনিমি লাভার তৈরি হয়েছে গত 2-3 বছরে। তারা তো অ্যাটাক অন টাইটানের ওই ইমোশন, তারা তো ওয়ান পিসের ওই ইমোশন, তারা তো আর তোমার ওই যে নারুটোর ইমোশনটা বুঝবে না, যতই ওরা এখন ওগুলো দেখুক। বাট ফার্স্ট এনিমি দেখার যে একটা ইমপ্রেশন বা একটা মায়া মমতা, সেটা কিন্তু যেগুলো আগে এসেছে সেই মায়াটা ওরা পাবে না। তো এই জন্য হয়েছে কি, জুজুৎসু কাইজেন যেহেতু রানিং একটা এনিমে এবং প্রচুর রানিং নতুন এনিমি লাভার হয়েছে, সেজন্য হয়েছে কি জুজুৎসু কাইজেনের একটা আলাদা হাইপ ক্রিয়েট হয়েছে। এবং এই জন্য অ্যাটাক অন টাইটানকে ছোট করা বা জুজুৎসু কাইজেনকে ছোট করার মতো কিছু নেই। অ্যাটাক অন টাইটান আজ থেকে 10 বছর 11 বছর আগে বেরিয়েও এখনো অ্যাটাক অন টাইটানের নাম আসে। বাট জুজুৎসু কাইজেন যে টাইপ এনিমি হয়েছে, 10 বছর পরে জুজুৎসু কাইজেনের নাম হয়তো অনেকের মনে থাকবে না, এটা বাস্তবতা। কারণ জুজুৎসু কাইজেনের আমি মাঙ্গা পড়েছি, গোজো যে পর্যন্ত বেঁচে ছিল, আই মিন গোজো শকুনার যে ফাইটটা হলো ওই পর্যন্তই তোমার হচ্ছে জুজুৎসু কাইজেনের হাইপটা থাকবে। তারপরে দেখা যাবে 10 বছর পরে অ্যাটাক অন টাইটানের মতো এত হাইপ জুজুৎসু কাইজেনের থাকবে না। বাট রানিং যে মুহূর্তটা চলছে, এই মুহূর্তে পুরো দুনিয়াতে জুজুৎসু কাইজেনের যে ব্যাপক হাইপ চলছে, সেই হিসেবে জুজুৎসু কাইজেন তার যোগ্যতা অনুযায়ী পুরস্কারটা পেয়েছে। এটা আমার তোমার কথাই তো চলবে না, কারণ দর্শক তো খালি তুমি আমি না, আরো অনেক দর্শক রয়েছে। আমি হয়তো ব্যাপারটা বোঝাতে পেরেছি। আবার তুমি ডেথ নোটের কথা যদি বলো, ডেথ নোট তো মাস্টারপিস। এটা জুজুৎসু কাইজেন বলো বা যে কোনো এনিমে বলো, তার চেয়ে মাস্টারপিস। কিন্তু তাই বলে ডেথ নোট কি এখন তোমার পুরস্কার পাবে না? ডেথ নোট রিলিজ পেয়েছিল 2007 সালে, তার টাইমে সে পুরস্কার পেয়েছে। তো প্রত্যেকটা এনিমির নির্দিষ্ট একটা টাইম থাকে। যেমন আজকে জুজুৎসু কাইজেন ফার্স্ট হলো, সামনে বছর আরেকটা এনিমি আসবে, সে এনিমি ফার্স্ট হবে, তখন জুজুৎসু কাইজেনের এনিমি লাভাররা বলবে কি বাদার এনিমি ফার্স্ট পুরস্কার পাইলো। তো এটা খুবই লজিক্যাল একটা প্রসেস। কন্টিনিউয়াসলি নতুন নতুন তোমার এনিমি লাভার আসবে, নতুন নতুন এনিমি আসবে, নতুন নতুন কন্ট্রোভার্সি আসবে, বেজরা বেজরি হবে, এটা খুবই স্বাভাবিক একটা প্রসেস। এবং তুমি নিজে থেকে বলো, জুজুৎসু কাইজেনের যে 2টা তোমার সিজন এসেছে, তুমি কি মজা কম পেয়েছো? জুজুৎসু কাইজেনের মতো একটা ভিন্ন মজা দিয়েছে। অ্যাটাক অন টাইটানের মতো ভিন্ন মজা দিয়েছে। আমি জাস্ট তোমাদের এটা বোঝাতে চেয়েছি যে অ্যাটাক অন টাইটান এপ্রিলের 7 তারিখে 2013 সালে এসেছিল, তারপরেও এখনো এটার নাম আছে। কিন্তু জুজুৎসু কাইজেনের 10 বছর পরে কতখানি নাম থাকবে তার গ্যারান্টি নাই। বাট এখন যে জুজুৎসু কাইজেন পুরস্কারটা পেয়েছে, এটা ডিজার্ভিং পুরস্কারই পেয়েছে। আর তুমি যদি ভিনল্যান্ড সাগার কথা বলো, ভিনল্যান্ড সাগা আসলে একেবারে বাচ্চাদের জন্য নয়। ভিনল্যান্ড সাগা মনে করো কি বলবো, ভিনল্যান্ড সাগা আসলে মূলত এটা লাইভ অ্যাকশন হলে ভালো হতো। এটা লাইভ অ্যাকশন হিসেবে যদি আসে, যে কোনো এনিমিকে পেছনে ফেলে দেবে। গেম অফ থ্রোন যেমন তোমার অনেক হিট হয়েছিল, সেরকম হিট হবে। ভিনল্যান্ড সাগাটা অ্যাকচুয়ালি বাচ্চাদের জন্য না বা অল্প বয়সীদের জন্য না। কিন্তু অ্যাটাক অন টাইটান বা তোমার জুজুৎসু কাইজেন বা অন্যান্য যে এনিমিগুলো রয়েছে, এগুলো মূলত সকল বয়সের মানুষদের জন্য এন্টারটেইনিং হয়ে থাকে। এছাড়াও তুমি ব্লু লকের কথাই ধরো, ফুটবল নিয়ে একটা এনিমি বানিয়েছিল, কম মজা পাইছো তোমরা? প্রত্যেকটা এনিমি আলাদা আলাদা ফ্লেভার অফার করে, প্রত্যেকটা এনিমির আলাদা আলাদা টাইমলাইন রয়েছে। তো এখন জুজুৎসু কাইজেনের টাইমলাইন রয়েছে, ভবিষ্যতে আরো কোন এনিমি আসবে সেটার টাইমলাইনে সেটা হিট থাকবে। তবে তোমাদের কাছে একটা অনুরোধ, যারা টক্সিক তারা সব কাজেই টক্সিক। ওরা বাপ মার সাথেও টক্সিক গিরি করে, ওরা রিয়েল লাইফেও টক্সিক গিরি করে। আর ফেসবুকে দেখবা তুমি বিভিন্ন জায়গায় যদি একটা ধর্মীয় পোস্ট হয় বা একটা দেশ নিয়ে একটা পোস্ট হয়, ভালো করে খেয়াল করে দেখো, সব জায়গায়
জায়গায় টক্সিক মানুষ, সবকিছুতে, শুধুমাত্র এনিমি নিয়ে না, প্রত্যেকটি ইস্যু নিয়ে, ভারত, বাংলাদেশ, আমেরিকা, ইসরায়েল, অমুক তমুক, সবকিছু নিয়ে খালি টক্সিক আর টক্সিক। সুন্দর করে কথা বলার মতো একজন মানুষ নাই। তো তোমরা ওই টক্সিকদের গ্রুপে পড়ো না, ওদের ফাঁদে পা দিও না। তোমরা একটা ভদ্র এনিমি লাভার হয়েও, যে ওই অন্যকে ছোট করে একটু কষ্ট দিয়ে কথা বললে তুমি যে একটা বালসাল হয়ে গেলা, ব্যাপারটা কিন্তু তা না। পৃথিবীতে এন্টারটেইন করার মতো হাজারো জিনিস রয়েছে। হলিউডের গান রয়েছে, বলিউডের গান রয়েছে, হলিউডের সিনেমা রয়েছে, বলিউডের সিনেমা রয়েছে, চাইনিজ সিনেমা রয়েছে, কোরিয়ান সিনেমা রয়েছে, জাপানিজ সিনেমা রয়েছে। তো এনিমি এরকম একটা সেক্টর, তা নিয়ে তো মারামারি কাটাকাটি এত কিছু করার কি আছে ভাই? তো যাই হোক, আমি আজকের মতো বিদায় নিচ্ছি। আমার কথার সাথে তোমার কথা একমত নাও হতে পারে, কিন্তু ভালো মতো একবার চিন্তা করো যে তোমার মতামতের সাথে সবার মতামত যদি মিলবে তাহলে তো পৃথিবীতে কোনো অশান্তি থাকতোই না। কিন্তু তোমার ভেতরে যদি অন্যের মতামতকে গ্রহণ করার মতো সক্ষমতা থাকে, তখন তুমি বুঝে নিও তুমি ম্যাসুইড হয়েছো। তো আমি বিদায় নিচ্ছি, ভালো থেকো, বাই।